সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগানোর প্রতিশ্রুতি, স্বচ্ছতার জন্য ট্রাইব্যুনালে সীমিত পরিসরে আপিলের সুযোগ জানালেন আইন উপদেষ্টা। আলোচনার ভিত্তিতেই নেই দলের নিষিদ্ধের বিধান। প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, বলছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। উত্তরণের নির্বাচনী রোডম্যাপে গুরুত্ব। বিমান যেন আত্মীয় পুনর্বাসন কেন্দ্র, আদালতের আদেশ এড়িয়ে সক্রিয় পতিত স্বৈরাচারী সিন্ডিকেট, প্রয়োজন হয় না যোগ্যতার। এবং ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৮ বেসামরিক ফিলিস্তিনি নিহত, নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্রের ভেটো। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবসে শিখা ও নির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা ও নির্বাণে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এছাড়া ৩ বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। পরে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে শুভেচ্ছার স্মারক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধন অধ্যাদেশের বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি। বলেন, আপিলের সুযোগও সীমিত আকারে থাকবে। এ সময় সবার সঙ্গে আলোচনা করেই এ অধ্যাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা। ওই তো বলেছি, সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে। এটা বিচার বিলম্বিত করার শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। দায়িত্ব নেওয়ার 100 দিন পেরিয়ে গেলে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তাদের দাবি, অর্থনীতি সহ দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে করতে হবে ফ্যাসিবাদের দোষরমুক্ত। ক্ষমতা দীর্ঘায়িত না করে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পথে হাঁটবে বলেও প্রত্যাশা নেতাদের। সাইফুর রিপনের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গেল ৮ আগস্ট শপথ গ্রহণ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। শপথের পরপরই রাষ্ট্র ব্যবস্থাকে জনমুখী করতে রাষ্ট্র কাঠামো সহ বিভিন্ন খাতের সংস্কারে বেশ কিছু উদ্যোগ নেয় তারা। দায়িত্ব নেয়ার 100 দিনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামীর পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। তবে 100 দিন পেরিয়ে গেলেও দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনজীবনে প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে দৃশ্যমান সফলতা দেখা যায়নি। সরকারের 100 দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করেছেন যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা সাইফুল হক।
তার দাবি, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও বাধা রাজনৈতিক অভিজ্ঞতা ও সক্ষমতার ঘাটতি। সরকার তারা যে মানুষের প্রত্যাশা অনুসারে যে কাজ করতে পারছে না, তার বড় কারণ তাদের তো ওই পলিটিক্যাল অথরিটি, যেটা তাদের একটা নৈতিক অথরিটি আছে, মোরাল অথরিটি আছে, কারণ আমরা সবাই তাদেরকে সমর্থন যুগে যাচ্ছি, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, সমাজের সকল অংশ। কিন্তু একটা স্টেটকে ফাংশন করানোর জন্য যে ধরনের অথরিটি, অভিজ্ঞতা, মেকানিজম দরকার, সেটা এই ধরনের একটা ব্যক্তিবর্গের সমন্বয়কে নিয়ে সেটা তাদের পক্ষে আসলে সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ব্যাপক সংস্কারে হাত দিলেও তা বাস্তবায়ন একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়। সকল সংস্কার কার্যক্রমের জন্য হয়তো আমরা সুপারিশমালা প্রণয়ন করতে পারব, কিন্তু বাস্তবায়ন একটা দীর্ঘ প্রক্রিয়া, যেটার জন্য একটা নির্বাচিত সরকারই লাগবে, নির্বাচিত সংসদ লাগবে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে 3 মাস পার হয়েছে, লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার রোডম্যাপ যদি ঘোষণা না হয়, বাজার পরিস্থিতির উন্নতি হবে না, সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে না, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের পরিস্থিতির উন্নতি হবে না। সুতরাং আমরা দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই, যার মধ্য দিয়ে জনগণ আশ্বস্ত হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে চাচ্ছি এবং অতি শীঘ্রই যাব। 3 মাসেও প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদের দোষরমুক্ত করতে না পারাকে সংকট হিসেবেই দেখছেন তিনি। এবং দেশে বিদেশে বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যাতে করে অন্তর্বর্তী সরকার সফল না হয়। সেই প্রচেষ্টা প্রথম থেকে চালু ছিল, এখনও আছে। তো এতগুলো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা আহ্বান করব অন্তর্বর্তী সরকার যেন আরও একটু সাবধান হয়, আরও একটু সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করে। সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে একটি নির্বাচনী রোডম্যাপ জরুরি বলেও মনে করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যত দ্রুত নির্বাচিত সরকারের দিকে আমরা যেতে পারি, ততই মঙ্গল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিমানের কর্মকর্তাদের সন্তানরা আবেদন করার যোগ্য হলেই ছাড়া হয় নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্লাইং আওয়ার কম থাকলেও পাইলট সিলেকশন তালিকায় তাদের রাখা হয় উপরে, আর অভিজ্ঞতার বাদ দেওয়া হয় নানা অজুহাতে। পতিত স্বৈরাচারের আমলে তৈরি হওয়া এই সিন্ডিকেট এবারও আদালতের রিটের জবাব না দিয়ে ক্যাডেট পাইলট নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ দিয়েছে। জানা গেছে, এবারও 6 জন বিমান কর্মকর্তার সন্তানদের নিয়োগ দিতে হবে সরব সিন্ডিকেট। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ট্রেনিং শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে পাইলট হিসেবে জয়েন করেন এই ভুক্তভোগী। গত বছর বিমানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরি ছেড়ে শুরু করেন প্রস্তুতি, কিন্তু সে আশায় গুড়োবালি করে দেয় সিন্ডিকেট চক্র। বিজ্ঞপ্তি দিলেও ডাকা হয়নি কোনো প্রার্থীকে, আর বাতিল করার ঘোষণাও দেয়নি বিমান। এটার ক্যান্সেলেশনের কোনো বিজ্ঞাপন ছিল না, কোনো নোটিফিকেশন ছিল না, কিচ্ছু ছিল না। 2024 এপ্রিলে ফের নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিমান। এবারও আবেদন করেন এই ভুক্তভোগী সহ বেশ কয়েকজন অভিজ্ঞ পাইলট, কিন্তু যোগ্যতা থাকার পরও মেলেনি সাইকোমেট্রিক ও সাইকো অ্যাক্টিভ পরীক্ষার ডাক। ভুক্তভোগীরা অভিযোগ করেন, আন্তর্জাতিক মানসম্পন্ন জিইডি সার্টিফিকেটের সাবজেক্ট উল্লেখ নেই বলে তাদের বাদ দেওয়া হয়। জিইডির যে সায়েন্সের মধ্যে হচ্ছে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একসাথে করা, এইটা নিয়ে তারা বলতেছে যে না, সার্টিফিকেটে নাকি আলাদা করে লিখতে হবে সায়েন্স, ফিজিক্স। এটা কি কখনো সম্ভব? খালি ফিজিক্স লিখতে তো আমার বায়োলজিও লিখতে হবে। সেপ্টেম্বরে আদালতে রিট করেন ভুক্তভোগীরা। রিটে এই 8 ভুক্তভোগী পাইলটের পদসংখ্যা শূন্য রাখার নির্দেশ দেয় আদালত। ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিমানের পাইলটদের ছেলে মেয়ে ও আত্মীয়দের নেয়ার জন্যই এই অজুহাত আর অনিয়মের আশ্রয় নিয়েছে কর্তৃপক্ষ। সিলেক্টেড হয়ে গেল, তার মানে কি আপনার 11টা পোস্ট ফুলফিল হয়ে গেল, আর 11টা পোস্ট যদি ফুলফিল না হয় তাহলে কি হইল? নিচে পজিশন বেশি থাকলো, তার মানে তার ছেলের ঢোকার চান্স বেশি। অভিযোগের এই সত্যতা বেরিয়ে আসে দেশ টিভির অনুসন্ধানে। এবারের নিয়োগে আবেদন করেছে বিমান কর্মকর্তাদের ছেলে মেয়ে ও স্ত্রী সহ 6 জন। ক্যাপ্টেন ইশতিয়াকের ছেলে সাদিক হোসাইনের ফ্লাইং আওয়ার কম ও ট্রেনিংয়ে ভালো ফলাফল না থাকলেও সাইকো অ্যাক্টিভ ও সাইকোমেট্রিক টেস্টে জায়গা পায় প্রথম স্থানে, আর দ্বিতীয় নম্বর তালিকায় জায়গা পায় বুশরা সিদ্দিকা, যিনি ফার্স্ট অফিসার আব্দুল কাদের চৌধুরীর স্ত্রী। আরও রয়েছে ক্যাপ্টেন SM বেলালের ছেলে ও ফার্স্ট অফিসার রাফসানের ছোট ভাই মোহাম্মদ শাহেক। এছাড়া ক্যাপ্টেন হাসনাইন চৌধুরীর মেয়ে সামরিন চৌধুরী ও ক্যাপ্টেন শাহ শাহেদ ইকবালের মেয়ে তাসফিয়া ইকবালও।
এরই মধ্যে আদালতের নির্দেশ উপেক্ষা করে 23 নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ডাক পেয়েছে 5 জন। রিটকারী আইনজীবী বলছেন, আদালতকে কোনো জবাব না দিয়ে শূন্য পদে বহাল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিমান একটা অজুহাতে যে তাদের সার্টিফিকেটে ফিজিক্স লেখা নাই, যেটা কখনো সার্টিফিকেটে লেখা থাকে না ওদের ডিগ্রির সঙ্গে। তো তারপরে কোর্ট এটা স্যাটিসফাই হয়ে আমাদেরকে রুল দিয়েছিলেন 4 সপ্তাহ, আর 8টা পদ ভ্যাকেন্ট রাখতে বলেছিলেন এই পিটিশনারদের জন্য। এখন যদি ওদের জন্য পদ খালি না রাখে, অর্থাৎ কোর্টের আদেশ যদি ভায়োলেট করা হয়, তখন অবশ্যই আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেব, আমাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলব। আর এসব অনিয়মের মূল হোতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক, ডিরেক্টর অ্যাডমিন মতিউল ইসলাম চৌধুরী, বর্তমান এমডি ডক্টর শফিকুর রহমানের শ্যালক ক্যাপ্টেন তাপস। তবে এসব অভিযোগের বিষয়ে বিমানের এমডি ডক্টর শফিকুর রহমানের কাছে গেলে তার দেখা পাওয়া যায়নি। বারবার চেষ্টা করেও তাকে ফোনেও পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর রায়ের বাজারে পরিত্যক্ত সিনেমা হলের ভেতরের এক ছাপাখানা থেকে বিপুল পরিমাণ নকল বই জব্দ করেছে পুলিশ। বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পাঠ্য বই ছাড়াও সৃজনশীল ও মননশীল বই সহ নানা ধরনের নকল বই ছাপা হতো এই ছাপাখানায়। নকল বই ছাপার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ছাপাখানার চারপাশে নকল বইয়ের ছড়াছড়ি। রাজধানীর রায়ের বাজারের পরিত্যক্ত মুক্তি সিনেমা হলের ভেতরের ছাপাখানায় এটি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এখানে নকল বই ছাপা হয়। বুধবার গভীর রাতে পুলিশি অভিযানে ছাপাখানা থেকে বিভিন্ন শ্রেণীর বোর্ড বই, বাংলা একাডেমির অভিধান সহ বিপুল পরিমাণ সৃজনশীল ও মননশীল নকল বই জব্দ করা হয়। সাধারণ জ্ঞানের বইয়ের লেখক জুবায়ের আহমেদ জানালেন কেমন করে ছাপাখানার সন্ধান পেলেন। আমরা নিজেরা নকল লাইব্রেরিয়ান সেজে নকল বইয়ের অর্ডার করি এবং 5-7 দিন দাঁড়িয়ে থেকে দেখি যে একটা লোক এসে এইভাবে বইগুলি দিয়ে যায়। আমরা নিশ্চিত হই যে সেই নকল বইগুলো এভাবে দেয়। অসাধু ব্যবসায়ী চক্রের বিচার দাবি করেন প্রকাশনা সংশ্লিষ্টরা। এই এক লোক আমাদের 200 থেকে 250 লোকের বই সে একাই সারা বাংলাদেশে সেল করে। আমরা চাই এই লোকের সর্বোচ্চ যেন একটা শাস্তি হয়। নকল বই ছাপানোর অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। সেই বইগুলো সহ আমার যে ইনস্ট্রুমেন্ট আছে এবং যে নকল করার যে কপিরাইট করার যে কাগজ বা কালি আমরা সেগুলো জব্দ করছি। এখন আইনি প্রক্রিয়া যেটা বলবেন সেটা হলো যে আমাদের থানায় যাওয়ার পরে বাদী যারা 4 জন আছেন তো তারা কি করবেন, এখন আমরা আপাতত অভিযোগ আছে। এখন মামলাটা আসলে থানায় যাওয়ার পরে অফিসার ইনচার্জ সাহেব ব্যবস্থা নেবেন যে আসলে কোন আইনে কি করা যাবে। বই নকলের সঙ্গে জড়িতদের দমনে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এ প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। 1 মাস ব্যবধানে আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা বগুড়াতেই দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। মৌসুমে কৃষকদের বিক্রি করা দামে 3 গুণ বেশিতে এখন বিক্রি হচ্ছে বাজারে। মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আলুর দাম বাড়ালেও নজর নেই প্রশাসনের। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। অস্থির দেশের আলুর বাজার। এবার মৌসুমের শুরু থেকে নিয়ন্ত্রণহীন আলুর বাজার। আলু তোলার মৌসুমে কৃষক যে দাম পেয়েছে তার তুলনায় প্রায় 3 গুণ বেশিতে বাজারে চলছে বিকিকিনি। 1 মাস ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। পাইকারিতে 68 আর খুচরায় 75 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। এতে হিমশিম খাচ্ছে সব শ্রেণীর পেশার মানুষ। গত মাসে আমরা যে আলু কিনলাম 55 টাকা কেজি, সেটা এখন কিনতে হচ্ছে খুচরা বাজারে 70-75 টাকা কেজি। নিম্ন আয়ের মানুষ যারা, মধ্যবিত্ত মানুষ যারা, তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে এই অবস্থায় বাজার যদি এভাবে আরো কিছুদিন চলে। ব্যবসায়ীরা বলছেন উচ্চ মূল্য নিয়ন্ত্রণে ভারত থেকে আলু আমদানি করা হলেও অধিক মুনাফার জন্য আমদানিকারকরা বিক্রি করছেন বেশি দামে। আমাদের হাতে তো এরকম কিছু থাকে না, সব তো ওখানে এলসির উপর নির্ভর করে। যত বেশি আমদানি হবে তত দাম কমবে। 100 কেনা কেজি গেছে 8 টাকা খরচ, এইগুলো আপনি পড়ালে 65, তাহলে আমরা কেন দাম পারলাম বলেন? থেকে হচ্ছে বাংলাদেশের মধ্যে বগুড়া রাজাবাজার যে মালটা আছে, এই মালটা যদি তারা সীমিত লাভ 1 থেকে 2 টাকা লাভে যদি বেচে তাহলে বাজারে নিয়ন্ত্রণ আনা সম্ভব।
বাড়তি দামের জন্য হিমাগার সংশ্লিষ্টরা দুষছেন মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটকে, আর ন্যায্য দাম না পাওয়ায় আক্ষেপ কৃষকের। আমি এই বিএডিসি সরকারি বীজ আলুর বীজ মনে করেন কিনেছি 70-80 টাকা কেজি, 85 টাকা পর্যন্ত, আর এই বিরাগ হচ্ছে আপনি 110 টাকা। অতি বর্ষার কারণে সবজি ফেল করছে, সবজি ফেল করার কারণেই আলুর উপর প্রভাব পড়ছে। মুসলিমে যারা অরিজিনাল যারা ব্যবসায়িক তাদের তো খুব একটা আলু নাই, আলু আছে সাধারণত মুসলিম একজন, যার জন্য মনে বেশি আলাদা হচ্ছে যে আপনার হচ্ছে কম, কিনলে আলাদা হচ্ছে বেশি। সদিচ্ছা থাকলেও জনবল সংকটে নিজেরাই নাজেহাল বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপরও আলুর দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। ক্রয় এবং বিক্রয়ের যে পার্থক্য, এটা যদি আমরা একটা সিস্টেমেটিক চেইনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এই মুনাফার যে প্রবণতা ব্যবসায়ীদের, এটি কমে যাবে। আর আমাদের ভোক্তা অধিকারের আপনারা জানেন যে আসলে আমাদের জনবলের অনেক সংকট। কৃষকের মাঠ থেকে ভোক্তার হাত পর্যন্ত পণ্য পৌঁছাতে সরবরাহ ব্যবস্থায় সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে তাগিদ সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধামরাইয়ের পোশাক তৈরি কারখানা শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 4 জন। বুধবার রাতে কালামপুর কাওয়ালিপাড়া শাখা সড়কের খাগড়তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, রাতে খাগড়তা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির রিটবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এই ঘটনায় 4 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি পোশাক কারখানা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চলতি মাসের নভেম্বরে। মোট 39 মৃত্যুর 14 জনই মারা গেছেন এ মাসে। ডেঙ্গুতে মোট মৃত্যু 49% নারী, যার সংখ্যার হিসেবে 20 জন। এছাড়া 15 জন পুরুষ এবং 4 শিশুর মৃত্যু হয়েছে এবছর। ডেঙ্গুতে মারা যাওয়ার বেশিরভাগই হেমোরেজিক সিন্ড্রোম ও ডেঙ্গু শক সিন্ড্রোম বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম থেকে এম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে অক্টোবর মাসে, যার সংখ্যা 1430 জন। আর চলতি বছর নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে বন্দরনগরীর বাসিন্দারা। 39 জনের মধ্যে নভেম্বর মাসের 18 দিনেই মৃত্যু হয়েছে 14 জনের। এছাড়া সেপ্টেম্বরে 11 আর অক্টোবরে 9 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু নিয়ে কাজ করা চিকিৎসক জানান, ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ঠেকাতে গবেষণায় তাগিদ দেন তিনি। একটা নতুন নিউ ভেরিয়েন্ট যেটা পাওয়া গেছে কসমোপলিটনস, এই ভেরিয়েন্টটার জন্য যে রোগীরা অতিরিক্ত সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তীব্রতা বেড়ে যাচ্ছে, এটা বলার পিছনে আমাদের আরও ভবিষ্যতে গবেষণার বিষয় আছে। পুরুষের চেয়ে নারীরা দেরিতে হাসপাতালে আসছেন বলে জানান এই চিকিৎসক। গ্রামের মহিলা হোক এবং শহরে অনেকে বাসা বাড়িতে থাকছেন, প্রথম 1-2 দিন দেখছেন যে জ্বরটা কেমন, হয়তো ভাবছেন না ডেঙ্গু হয়েছে, 3 বা 4 বা 5ম দিনে এসে হাসপাতালে আসছে খারাপ অবস্থা নিয়ে। সেক্ষেত্রে তাদের মৃত্যুর হার বেশি বেড়ে যাচ্ছে। আক্রান্ত রোগীরা একদম শেষ পর্যায়ে চিকিৎসা নিতে আসায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানান হাসপাতালের পরিচালক। পর্যন্ত যে রোগীগুলো মারা গেছে তারা কিন্তু আমাদের এখানে আসে প্রায় শেষ পর্যায়ে, লাস্ট স্টেজে। যেমন ডেঙ্গুর সাথে যাদের লাঙে যদি পানি থাকে, পেটের মধ্যে যদি পানি থাকে, তাদের প্লাটলেট কাউন্ট খুব কমে যায় অথবা প্রস্রাব দিয়ে রক্ত যায়, এই সমস্ত রোগীগুলো আমাদের এখানে যখন শেষ পর্যায়ে আসে তখন এদেরকে ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায়। এদিকে সিভিল সার্জন জানান, মহানগরীর পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সহ জেলার স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। লোহাগাড়া, বাঁশখালী, সাতকানিয়া উপজেলাগুলো আক্রান্ত হার বেশি। সেই উপজেলাগুলোতে আমরা স্বাস্থ্য শিক্ষা জোরদার করার জন্য বলেছি এবং যে রোগীগুলো পাওয়া যাচ্ছে ওদেরকে দ্রুত গতিতে রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট আওতা আনার জন্য আমি ওদেরকে অনুরোধ করেছি। এবছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 3689 জন। সরকারি, বেসরকারি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 127 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।